বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের পরিণতি কি হতে যাচ্ছে। প্রথম পর্বে আলোচনার বিষয়, এখন পর্যন্ত বর্তমান দেশের অর্থনীতি ধসের দায় অন্তর্বর্তীকালীন সরকারের। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান তিনি কি বলেছিলেন? শুল্ক কর বৃদ্ধিতে বড় প্রভাব পড়বে না। বাংলাদেশের প্রতিটি শ্রেণীর ব্যক্তি জানেন শুল্ক কর বৃদ্ধি পেলে কি হয়। এত এত অভিযোগের কথা সরাসরি কিভাবে অস্বীকার করতে পারেন? মানুষ কি এতই বোকা? অথচ চাইলে কিছু কিছু ক্ষেত্রে ক্ষমা চেয়ে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারতেন, বা অন্তত কিছু সময়ের জন্য নীরব থাকতে পারতেন, অথবা নৈতিকতার দিক থেকে পদত্যাগও করতে পারতেন। বাস্তবে আমরা হঠকারী সিদ্ধান্ত ছাড়া কিছুই দেখতে পাইনি। দেশের ভেতর রয়েছেন তারা কি করছেন? গণমাধ্যমের মতো স্পর্শকাতর স্থানে কিভাবে ডিল করতে হয় তা জানে না। বাকিগুলি কি করছে? নিজেদের আখের গুছাচ্ছে, ওই দিকে আর যাচ্ছি না। যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলি, তিনিও কি আমাদের আশা ধরে রাখতে পেরেছেন? খুদ প্রধান উপদেষ্টাকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ গঠন করা হলো। আমরা প্রত্যাশা করেছিলাম তিনি দ্রুত বিভিন্ন খাতকে পুনর্জীবিত করবেন, টাকা পাচারকারীদের বিচারের আওতায় আনবেন, জব্দকৃত অর্থ দিয়ে ব্যাংক সহ বিভিন্ন খাত সাজানোর অন্তত পক্ষে দেখার মতো কি করলেন? অতিরিক্ত অর্থ প্রিন্ট করলেন, হাতে গোনা কয়েকটি নির্দিষ্ট ব্যাংকে যোগান দিলেন। কেন অন্যান্য ব্যাংকগুলোতে দিলেন না? ভ্যাট নিয়ে করলেন আরো এক কাণ্ড, যার খেসারত আমাদের মতো সাধারণ মানুষদেরই দিতে হচ্ছে সাইলেন্ট মূল্যস্ফীতির মাধ্যমে। আমরা কি তাকে সমর্থন করিনি? তাহলে কেন নিজের প্রতিষ্ঠান সহ অন্যান্য নির্দিষ্ট প্রতিষ্ঠানের ভ্যাট মওকুফ করলেন? আমরা কি সন্দেহ করতে পারি না তিনি আমাদের শক্তি থেকে সরে নিজ স্বার্থ দেখছেন, বা অদৃশ্য শক্তির বলয়ে যাচ্ছেন বা রয়েছেন? ভ্যাট আয়কর নিয়ে আমাদের প্রত্যাশা ছিল ধনী বা উচ্চ সচ্ছল শ্রেণীদের আয়কর বৃদ্ধি পাবে এবং গরিবদের আয়কর হ্রাস পাবে, কিন্তু দেখালেন কি? তার উল্টো। আমাদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠন করে দিলাম, সেই রক্তদাতাদের নিয়ে কি করেছেন? এখানেও কেন ওই নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ? এখন পর্যন্ত আপনারা আমাদের শুধু ধোঁকায় দিয়ে যাচ্ছেন। আপনাদের কি মনে হয় এরপরও আপনাদের উপর তেমন আমাদের আস্থা রয়েছে? এখন বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, পূর্বে যে ছিল না তা বলছি না, তবে সরকার পতনের পর থেকেই বিভিন্ন কারণে বেকারত্ব দিন দিন বেড়ে চলেছে। জানি না কত দিন লাগবে এটি থেকে মুক্ত হতে। এই পর্যন্ত প্রায় 95টি ফ্যাক্টরি বন্ধ ও প্রায় 62,000 মানুষ বেকার হয়েছে। শুধু এ তথ্য যদি নিউজে আসে, তাহলে চিন্তা করে দেখুন বাস্তবে কতগুলি ফ্যাক্টরি বন্ধ ও মানুষ বেকার হয়েছে। ধরে নিলাম কিছু ফ্যাক্টরি পূর্বের সরকারের লোক ইচ্ছাকৃতভাবে বন্ধ করেছে এবং কিছু অর্থনৈতিক কারণে হতে পারে, তবে বাকিগুলো কেন বন্ধ হয়েছে? ফ্যাক্টরি বন্ধ হলে কার লাভ? আমাদের তো কোনো লাভ নেই। ভবিষ্যতে কথা বাদই দিলাম, বর্তমান যারা গার্মেন্টস সেক্টরকে ভিত্তি করে উচ্চ শিক্ষিত হয়েছেন বা হচ্ছেন, প্রশ্ন হচ্ছে এখন তাদের ও সদ্য বেকারদের, যারা ফ্রেশার ও সদ্য বেকার, তাদের থেকে হয়তো কিছু একই বা ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবে। সবাই তো আর উদ্যোক্তা হতে পারবে না, কারণ কারণ বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় তা বলার প্রয়োজন হয়তো নেই। বাকিগুলো যাবে কোথায়? গার্মেন্টস সেক্টরে যে পরিমাণ কর্মসংস্থান তা আগেই পর্যাপ্ত ছিল না, বর্তমানে সেখানে আরো কর্মসংস্থান নষ্ট হচ্ছে। এখন এই সেক্টরে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি তো দূরের কথা, তা নিয়ে সরকার জোরালোভাবে আলোচনাই করছে না। যে সেক্টর বাংলাদেশের অর্থনীতির
অন্যতম চালিকা শক্তি, এটিকে যখন পাত্তাই দেওয়া হচ্ছে না, তাহলে ভাবুন অন্যান্য সেক্টরে কি চলছে। এই যে এত বেকার তৈরি হচ্ছে, এতে আসলে কোনো অদৃশ্য শক্তির হাত বা উদ্দেশ্য রয়েছে? আমাদের কিছুটা হলেও প্রত্যাশা ছিল কৃষি খাতে যে উপকরণ রয়েছে সেসব তৈরিতে যেসব কোম্পানি জড়িত রয়েছে, এই সকল কোম্পানিকে প্রয়োজনীয় সাহায্য করে রক্ষণশীল পরিবেশের আওতায় আনা হবে, যার ফলে এই সব উপকরণগুলির দাম অনেকাংশে কমে যাবে, যে কারণে কৃষকরা আরো উৎসাহিত হয়ে ফসল ফলাতে পারবে। এতে যে শুধু কৃষক প্রান্তিকভাবে লাভবান হবে তা শুধু নয়, পাইকারি, খুচরা, ভোক্তা পর্যায়েও এর দাম কমে আসবে। সরকার শুধু সত্যিকারের জন্য বা দেখানোর জন্য পাইকারি বা বিশেষ করে খুচরা বাজারে অভিযান চালালে সব যে নিয়ন্ত্রণ চলে আসবে এমন ভাবে তা সম্পূর্ণ সঠিক নয়। এটি যদি সফল হয় তা সাময়িকের জন্য কিছুটা দাম কমবে, তবে উৎপাদন পর্যায় থেকে কাজ করলে এবং এর সাপ্লাই চেইন ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারলে এটি দেখার মতো কমে আসবে। বলতে গেলে কিছুই করছে না, বরং সার ও বীজের দাম বৃদ্ধি পেয়েছে। এই যে চাষের উপকরণের দাম বৃদ্ধি, আমরা যদি মনে করি এটি এখানে শেষ, তবে এটি ভুল। এর খেসারত আমাকে আপনাকেও দিতে হবে, কেননা চাষের উপকরণের দাম বৃদ্ধি পেলে বাধ্য হয়ে চাষিকে বেশি দামে বিক্রি করতে হবে। এতে পাইকারি থেকে ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধি পাবে। তাই ঘুরে ফিরে সেই ভোক্তাকেই এর চরম খেসারত দিতে হবে। সাধারণ ফসলের কথা না হয় বাদই দিলাম, কিন্তু কিছু কিছু ফসল রয়েছে যেমন ধান, যা একটি প্রক্রিয়ার মাধ্যমে চালে রূপান্তরিত হয়। উৎপাদক থেকে ভোক্তা পর্যায়েও এর বিশাল প্রভাব দেখা যাবে। মানুষ না হয় শাকসবজি বা অন্যান্য কিছু সমন্বয় করতে পারবে, তবে চালের বিকল্প মানুষের কি আছে? ভোক্তা নিয়ে তো কথা হলো, চিন্তা করুন ওই সব কৃষকদের কথা যারা ন্যায্য দাম না পাওয়ায় উৎপাদিত ফসল নিজ হাতে নষ্ট করেছে। এতে ঋণে আরো জর্জরিত হচ্ছে যারা ক্ষমতায়। তারা কি এই দায় কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন? যদি এতটুকুই সীমাবদ্ধ থাকতো, তবুও তাদের ক্ষতিপূরণ দিয়ে শান্ত করা যেত। মায়ের চিকিৎসার ব্যয় জোগাড় করতে না পেরে যে কৃষক তো হত্যা করেছেন, ওই পরিবারকে অর্থ দিয়ে শান্ত করতে পারবেন? অথচ এই সরকার শুধু নির্বাচনের জন্যই আমরা গঠন করিনি, মানুষের প্রতি ন্যায়, ন্যায্যতা, সমতা বুঝিয়ে দেওয়ার জন্যই গঠন করেছিলাম। যাই হোক, আজকে এ পর্যন্তই থাকুক।